আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি যতই দাবি করুন না বাংলাদেশ শান্তি শৃঙ্খলার মধ্যে আছে এবং বাংলাদেশ আয়ত্তের মধ্যে আছে, তার দাবি হচ্ছে এইটা। কিন্তু আদৌ কি সেটা সত্যি? পাহাড় তো প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এখন পাহাড়ের চূড়ান্ত লড়াই হচ্ছে, আপনারা রোজই খবর পাচ্ছেন। আজকে সকালেও 6 জন আহত হয়েছে। অনেকগুলো গ্রুপ তো, আর এলাকাটাও ভিন্ন ধরনের পার্বত্য এলাকা। বাংলাদেশের মানুষ সবাই জানেন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি। এই অঞ্চল পাহাড়টা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি এবং ওই বান্দারবন, এই 3টে এলাকা জুড়ে হচ্ছে এই পাহাড়টা। আরো ছোটখাটো অঞ্চল রয়েছে, আমি জানি না। এই পাহাড়ে এই 3টে, আমার যখন উত্তরাখণ্ড দিয়ে যখন যাবেন, দুদিকে পাহাড় আর মধ্যখানে সরু রাস্তা, অথবা একদিকে নদী, নদী চলে গিয়েছে, তার গায়ে হচ্ছে রাস্তা, তারপরে হচ্ছে পাহাড়। এই জায়গাটা, এই রাঙামাটি অঞ্চলটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দারবন এলাকাটা, এটা হচ্ছে সরু রাস্তা, দুদিকে হচ্ছে আপনার মানে বন বাজার। আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলছি, বাংলাদেশের মানুষ সবাই জানেন, তারা ওখানে ঘুরতে যেতেন। এখন এইখানে লড়াইটা হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে। অনেকগুলো দল বিভক্ত হয়ে গেছে, কোনটা সরকার সমর্থিত আর একটা হচ্ছে আরাকান আর্মি সমর্থিত। আরাকান আর্মি সমর্থিত দলগুলো হচ্ছে আরাকান আর্মিকে সাহায্য করছে কেএনএফ আর ইউপিডিএফ, এই দুটো গোষ্ঠী তাদেরকে সাহায্য করছে। মানে সমস্ত অস্ত্র ফস্ত্র নিয়ে তারাও আরাকান আর্মির সঙ্গে লড়ছে। আর উল্টো দিকে সরকার সমর্থিত, মানে জান্তা সরকার সমর্থিত সম্ভবত কেপিএফ বলে একটি ফ্রন্ট রয়েছে, কেপিএফ। আমি ফ্রন্টটা মনে আছে, বাকিটা মনে নেই। এই তারা এই জান্তা সরকারের হয়ে তারা ওখানে লড়ছে, পিছনে জান্তা সরকার রয়েছে। তারাই এয়ার স্ট্রাইকটা করেছিল এবং আবার এয়ার স্ট্রাইকটা শুরু হবে বলে শোনা যাচ্ছে। এখন এই যে আমি আগের দিন বলেছিলাম না, আরাকান আর্মিকে যদি আপনারা দেশ থেকে না বার করতে পারেন, তাহলে বাংলাদেশের ওপরে কিন্তু বিপদ সংকেত নেমে আসছে। কারণ দুটো দেশকে আপনার কথা দিয়েছে জান্তা সরকার যে তাদের সম্পদ সুরক্ষিত থাকবে। একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। ভারতের ওখানে কালাদান প্রজেক্ট রয়েছে, সেটাতে প্রচুর অর্থ বিনিয়োগ রয়েছে। এছাড়া বিভিন্ন পাইপলাইন রয়েছে, তেলের পাইপলাইন রয়েছে। আর চীনের রয়েছে রেয়ার আর্থ মিনারেলের জন্য প্রচুর খনন করার যন্ত্রপাতি এবং খননও হচ্ছে। ওখানে যদি কাজ ব্যাহত হয়ে যায়, তাহলে চীনের একেবারে বিলিয়নস অফ ডলার ভারতেরও যাবে, চীনেরও যাবে। সুতরাং দুই সরকারই, ভারত এবং চীন, দুই সরকারই মিলিতভাবে আরাকান জান্তা সরকারের ওপরতে প্রেশার তৈরি করছে। কিছুদিন আগে ওই জান্তা সরকারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তারপরে তিনি চীনেও গেছিলেন, এখন খবর পাওয়া যায়। তারপরে তিনি চীনে গেছিলেন। চীনে গিয়ে শি জিনপিং এর সঙ্গে কথা হয়েছে, এখানে যেমন মোদিজির সঙ্গে কথা হয়েছে। তিনি কথা দিয়েছেন যে আপনাদের মানে যে অর্থ এবং সম্পদ সেগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু এই সুরক্ষিত রাখতে গিয়ে এখন এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা আটকাতে গেলে এখন বাংলাদেশ সেনাবাহিনীকে ভেতরে ঢুকতে হবে। কিন্তু গতবারে যে অবস্থা হয়েছিল,
বাংলাদেশ সেনাবাহিনীর বোধহয় কয়েকজন শহীদ হয়েছিলেন, সঠিক খবর আমি জানি না, সত্যি মিথ্যে আমি জানি না। যতটুকু খবর আমি দূর থেকে পাই আমি তো আপনাদের বলি, আমি সবসময় বলি যে সত্যি মিথ্যে আমি জানি না। তো আজকে শুনলাম 6 জন আরো আহত হয়েছে। আর তাদের মধ্যে কোন দলের আছে এখানে সেটা বলা আমার পক্ষে মুশকিল। আর আহত যিনি হয়েছিলেন ওই আরাকান আর্মির আঞ্চলিক প্রধান, তিনি চট্টগ্রামে চিকিৎসা নিয়ে এখন ওখান থেকে তিনি ছাড়া পেয়ে উনি তার গোষ্ঠীর সঙ্গে থাইল্যান্ডের কোন একটা বর্ডারে তিনি আশ্রয় নিয়েছেন। বিভিন্ন রাস্তা রয়েছে, তো ওই রাস্তা দিয়ে উনি বেরিয়ে গেছেন। কিন্তু মারপিটটা কিন্তু ক্রমশ বাড়ছে। এখন আগের দিনেই বলেছিলাম যে বাংলাদেশ যদি এইটা আরাকান আর্মিকে আটকাতে না পারে, এখন আরাকান আর্মি এতটাই সাহস হয়ে গিয়েছে, ওই জলকেলির পর তারা কিন্তু ভেতরে ঢুকে মানুষকে শাসাচ্ছে। আর ওখানে যারা বাসিন্দা আছে, পাহাড়ে কিছু বাসিন্দা আছে, আদিবাসী আছে, তারপর সাধারণ মানুষ রয়েছে, তারা এখন পোটলা পুটলি সমস্ত নিয়ে তারা এখন সমস্ত মেনল্যান্ডে চলে আসছে, মানে পাহাড়ে আর থাকতে পারছে না। আর এরাও করছে কি, এরাও ছেড়ে দিচ্ছে, কারণ সাধারণ নাগরিক মেরে তো লাভ নেই, যত ফাঁকা হয়ে যায় ওদের লড়াই করতে তো অসুবিধা হবে। আর যারা যাচ্ছে না তাদের ঘরে গিয়ে তাদেরকে বলে আসছে গুলি চলবে, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। ফলে দলে দলে লোক পাহাড় থেকে নেমে আসছে। মোটামুটি পাহাড়টা একেবারে একটা অশান্ত জায়গায় হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই পাহাড় বাংলাদেশের হাতে কি থাকবে? সালাউদ্দিন সাহেব এই ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করেন না। তিনি এমন এমন কথা বলেন যেন বাংলাদেশ স্বর্গরাজ্যে বাস করছে। কিন্তু বাংলাদেশের একটা অঞ্চল যে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন হতে চলেছে, সে খবর কি তিনি জনগণকে বলেন? তিনি জনগণকে বলেন না। পুরো আপনারা বলেন না চাপাবাজি, পুরো চাপাবাজির সরকার, শুধু চাপা মেরে যাচ্ছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা ঝুড়ি বানিয়ে ফেলছে। এখন এই সমস্যার সমাধান করতে গেলে আন্তর্জাতিক মহলে কথা বলতে হবে, আন্তর্জাতিক মহলে লবি খাটিয়ে তাদের সাহায্য নিতে হবে। মায়ানমার সরকারের ওপরে প্রেশার দিতে হবে, আরাকান আর্মির সঙ্গে কথা বলতে হবে। কারণ ওখানে আবার আমেরিকা বলে দিয়েছে আমার ওখানে আরাকান করিডোর চাই। কিন্তু করিডোর চাই বললেই তো হবে না, করিডোরের অবস্থা তো খুব খারাপ। ওখানে বাংলাদেশে আর্মি ঢুকতেই পারছে না, তা করিডোর দেবে কি করে? চাই বললেই তো হবে না, এখন সেই আমেরিকার সঙ্গে তো কথা তো বলতে হবে। মেন স্টেশনের সঙ্গে শুধু কথা বলে তো লাভ নেই, কথা বলতে হবে আমেরিকায় গিয়ে, ওয়াশিংটন ডিসিতে গিয়ে কথা বলতে হবে। একদিন কথা বলতেন তো খলিলুর রহমান, এখন তিনি একটু বিষ নজরে পড়েছেন শোনা যাচ্ছে। সে মনে অনেক দুঃখ টুক্ষ নিয়ে কথাবার্তা বলে, সে বিশ্বের কথাবার্তা বলেন না তিনি। তো যাই হোক, এখন তাহলে কথা বলবে কে? সেই কূটনৈতিক বুদ্ধি, সেই অ্যাগ্রেসিভনেস, মানে কথা দাবিয়ে কথা বলা, যেটা একটা সরকারের হয়ে যে দাবিয়ে কথা বলা, হ্যাঁ আমাদের এটা করতে হবে, আমাদের দিতে হবে, ওই এলাকা শান্ত করতে হবে, আপনারা সবাই সাহায্য করুন, এইটা বলার মতো কটা লোক বাংলাদেশে আছে? গত 5ই জুলাই রবিবার সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের অফিসে দুপুরে কি ঘটেছিল? গতকাল বিকেলে কক্সবাজার গিয়েছেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। আজ সকালে তার টেকনাফ যাবার কথা ছিল, তিনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছিলেন? এছাড়াও দু একটা ছোটখাটো ঘটনা নিয়ে আজকের এই পর্ব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, সংবেদনশীল এবং যেহেতু বাংলাদেশের মিডিয়া সত্য প্রকাশে
ততটা সাহসী নয়, তাই অনেকটা কানাঘুষা চললেও গত 5ই জুলাই রবিবার অ্যাটর্নি জেনারেল অফিসে দুপুর 1:45 কি ঘটেছিল সেটি নিয়ে আমরা অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছি, কিন্তু আমাদের সোর্স নিউজ আমরা ঘটনার গভীর থেকে তথ্য নিয়ে এসেছি এবং নাম প্রকাশে অনিচ্ছুক সেই অফিসের একটি সূত্র যিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন তিনি আমাদের প্রকৃত তথ্যগুলো দিয়েছেন। ঘটনা হলো যে অ্যাটর্নি জেনারেলের অফিসে রিসেন্টলি 18টি মামলা নেগোশিয়েট করেছে তারা বিহাইন্ড দ্য স্ক্রিন, অথবা বলা যায় যে আন্ডার দ্য টেবিল। উদাহরণস্বরূপ বলি যে চট্টগ্রামের একজন খুব বড় ব্যবসায়ী, তার একটা চেক ডিজ অনারের মামলা ছিল, সেই মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। একজন ধনী ব্যবসায়ী, তার কেরানীগঞ্জে প্রায় 150 একর জমির মালিকানা নিয়ে একটি মামলা ছিল, সেই মামলার নিষ্পত্তি করা হয়েছে। এবং একই মালিকের গুলশানে একটি প্লট এবং মানিকগঞ্জে প্রায় 100 একরের বেশি জায়গার মালিকানা, সেটিও নিষ্পত্তি করা হয়েছে। এবং এই যে নিষ্পত্তি করা হয়েছে এর পেছনে একটি লেনদেনের অভিযোগ শোনা যায়। এখন এই লেনদেনের ভাগাভাগি নিয়েই এই সরকারি আইন কর্মকর্তার অফিসে গত রবিবার 1:45 সময় হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগে প্রকাশ যে 4 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারা তাদের হিসেব মতো পাওনা টাকার ভাগ না পাওয়ায় তারা সরকারি আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের অফিসে গিয়ে তার উপরে চড়াও হয়। প্রত্যক্ষদর্শীর বরাতে আমরা যেটা জেনেছি যে তাকে রীতিমতো কলার ধরে টেবিলের উপরে ফেলে একের পর এক থাপড়ানো হয়। এই ঘটনার সিসিটিভির ফুটেজ রয়েছে এবং তিনি এতে বেশ আহত হন। তখন 3 জন তাকে নিয়ে নিকটস্থ একটি ফার্মাসিতে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে তাকে বাসায় পাঠানো হয়। এই ঘটনার পরে অ্যাটর্নি জেনারেলের প্রশাসনিক কর্মকর্তা তিনি একটি কারণ দর্শানো নোটিশ সার্ভ করেছেন। গত রবিবার 5ই জুলাই 2026 একটি কারণ দর্শানো নোটিশ সার্ভ করা হয়েছে। নোটিশটি স্বাক্ষর করেছেন অ্যাটর্নি জেনারেল অফিস ঢাকার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। কারণ দর্শানো নোটিশে লেখা হয়েছে, আপনারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব 1 মোহাম্মদ জহিরুল ইসলাম সুমন, 2 মোহাম্মদ রফিকুল ইসলাম মন্টু, 3 মোহাম্মদ মাসুদ রানা এবং 4 মোহাম্মদ আশিকুজ্জামান ব্র্যাকেটে নজরুল অদ্য 5/7/2026 বেলা 1:45 ঘটিকার সময় মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের অফিস কক্ষে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় কর্মরত থাকাকালীন বিচার প্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাগণের উপস্থিতিতে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে অসংযত আচরণ, বিভিন্ন ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলে আপনারা হুমকি প্রদান করেন। আপনাদের এসব কর্মকাণ্ড অত্র অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। এমতো অবস্থায় আপনাদের এহেন কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির 3 কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়ের নির্দেশক্রমে স্বাক্ষর মোহাম্মদ নাসির উদ্দিন,
সেখানে তারিখ দেওয়া আছে 5/7/26। প্রশাসনিক কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল অফিস, ঢাকা, এবং এটির অনুলিপি পাঠানো হয়েছে সকল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল গণ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, ঢাকা, এবং অফিস নথি। ঘটনাটা শুনে আমার আসলে কি মন্তব্য করা উচিত আমি ঠিক জানি না, যে বাংলাদেশের এই স্বাধীনতার পরে এইরকম কোন ঘটনা অ্যাটর্নি জেনারেল অফিসে ঘটেছে বলে আমাদের কারো অন্তত জানা নেই। বর্তমান তারেক রহমানের সরকারে যাকে যে পজিশনে দেয়া হচ্ছে, তাদের একটা বড় অংশ সেই ক্ষমতার এমন অপব্যবহার করছে এবং এমন লুটপাট শুরু করছে, এবং এই আইন কর্মকর্তার বিরুদ্ধে অনেকেই কিন্তু অভিযোগ করছেন। এমনকি এই সুপ্রিম কোর্টের বিএনপি পন্থী অনেক আইনজীবী নেতাও এই প্রধান আইন কর্মকর্তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ করছেন। এই যে একটা পবিত্র দায়িত্ব তিনি পেয়েছেন, সেই দায়িত্বের অ্যাবিউজ করা এবং সেই পদকে অ্যাবিউজ করে ইচ্ছে মতো টাকা লুটপাট করার যে অভিযোগ, তার একটা টিপ অফ দ্য আইসবার্গ হলো এই ঘটনাটা। এবার আমরা আশা করি যে এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক বিচার হবে। এবার গতকাল বিকেলে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি কক্সবাজার গিয়েছেন। তিনি কেন কক্সবাজার গিয়েছেন সেটা আমরা জানতে পারি না, কিন্তু আজকে সকালে তিনি টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, কিন্তু উখিয়ার আগেই তাকে ফিরে আসতে হয়েছে, কারণ মিয়ানমার টেকনাফ সীমান্তে ব্যাপক বোমা বর্ষণ হয়েছে। গত 7 দিনে অন্তত 14টি সিভিয়ার বোম্বিং এর ঘটনা ঘটেছে, এবং ঘটনাগুলো ঘটিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী।